এইচএস ইংলিশের যে কোশ্চেন পেপার হয় সেই কোশ্চেন পেপার দুটো ইউনিটে বিভক্ত থাকে, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এ তে রয়েছে টোটাল 60 মার্কস, যেখানে লং কোশ্চেন রয়েছে 30 নাম্বার, 10 নাম্বার আনসিন, 10 নাম্বার গ্রামার এবং 10 রাইটিং। পার্ট বি তে 20 নাম্বারের শর্ট কোশ্চেন রয়েছে, যার মধ্যে 12টি এমসিকিউ এবং 8টি এসএকিউ। আজকের এই ভিডিওতে আমরা পার্ট বি কমপ্লিট করব। পার্ট বি তে কি আছে দেখো, ফার্স্ট কোশ্চেন আমাদের সামনে, the answers that the learned man gave the jar were। পণ্ডিত ব্যক্তিরা জারকে যে উত্তরটি দিয়েছিল সেই উত্তরটি কেমন ছিল। দেখো, জারের সামনে টোটাল 3টি কোশ্চেন ছিল, সব থেকে গুরুত্বপূর্ণ সময়, সব থেকে গুরুত্বপূর্ণ মানুষকে এবং সব থেকে গুরুত্বপূর্ণ কাজ কোনটি। 3 কোশ্চেন, স্টোরির নাম আমাদের। তো জারকে পণ্ডিত ব্যক্তিরা যে উত্তরগুলি দিয়েছিলেন সেই উত্তরটি কেমন ছিল। আমাদের সামনে কি কি অপশন আছে একবার দেখে নেব। কি কি অপশন? 1 নম্বর অপশন আছে সেম, একই উত্তর দিয়েছিল তারা। 2 নম্বর অপশন রয়েছে ডিফারেন্ট। 3 নম্বর অপশন অপোজিং, বিরোধিতা করেছিল। 4 নম্বর অপশন রয়েছে বিউল্ডারিং, অর্থাৎ কনফিউজিং কোনো একটা আনসার দিয়েছিল। তাই রাইট আনসার হচ্ছে জারকে পণ্ডিত ব্যক্তিরা আলাদা আলাদা উত্তর দিয়েছিল। তাহলে অপশনস, দ্য আনসার্স দ্যাট দ্য লার্নেড ম্যান গেভ দ্য জার ওয়্যার, উত্তর হয়ে গেল ডিফারেন্ট। ডিফারেন্ট। নেক্সট 2 নম্বর শর্ট কোশ্চেন, আব্দুল কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ট ইন। আব্দুল কালামের যেটা পৈতৃক বাড়ি, সেই পৈতৃক বাড়িটা বানানো হয়েছিল। দেখো, যথারীতি যেখানে ইন রয়েছে, ইন অর্থাৎ একটা সালের কথা সবসময় এরা চাই। আব্দুল কালামের যে পৈতৃক বাড়ি সেটা কখন বানানো হয়েছিল, কোন সময়। অপশন রয়েছে আমাদের সামনে, দ্য এন্ড অফ দ্য 20th সেঞ্চুরি, 20th সেঞ্চুরির শেষ দিকে, দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, 19th সেঞ্চুরির মাঝামাঝি সময়, ইন দ্য মিডল অফ দ্য 20th সেঞ্চুরি, 20th সেঞ্চুরির মধ্যবর্তী সময়, দ্য এন্ড অফ দ্য 19th সেঞ্চুরি, 19th সেঞ্চুরির লাস্ট দিকে। রাইট আনসার হচ্ছে ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি। কখন না, ইন দ্য মিডল, মাঝামাঝি সময়ে, ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, 19 শতকের মাঝামাঝি সময়ে আব্দুল কালামের যে পৈতৃক বাড়ি জয়নুল আবদিন, সেই বাড়িটা বানানো হয়েছিল 19 শতকের মাঝামাঝি সময়ে। নেক্সট কোশ্চেন, দ্য গার্ল ওয়াজ গেটিং অফ এট। মেয়েটা কোন জায়গায় ট্রেন থেকে নেমে গেছিল, এট কোন স্টেশনে। এটা জানার জন্য আমরা অপশনস দেখব না। কোন স্টেশনে নেমেছিল না, সাহারানপুর। সাহারানপুর স্টেশন। মেয়েটা সাহারানপুর স্টেশনে ট্রেন থেকে নেমে গেছিল। এই প্রসঙ্গে আমরা জেনে নেব এর আরেকটা আনসার। মেয়েটা কোন স্টেশনে ট্রেনে চেপেছিল, রোহানা স্টেশনে ট্রেনে চেপেছিল। সি বোর্ডেড দ্য ট্রেন ফ্রম রোহানা স্টেশন। রোহানা স্টেশন থেকে মেয়েটা ট্রেনে চেপেছিল। মেয়েটাকে বিদায় জানাতে একজন দম্পতি এসেছিল। ন্যারেটরের মনে হয়েছিল সেই দম্পতি যেন মেয়েটির বাবা এবং মা। লাস্ট কোয়েশ্চেন, মিসেস বেটস গ্রিপড দ্য বয় বাই হিজ। গ্রিপড মানে কি, শক্ত করে ধরা। মিসেস জোন্স শক্ত করে ধরেছিল ছেলেটির কোথায়। ছেলেটির নাম কি, রজার। রজার যে ছেলেটা মিসেস জোন্সের পার্সটা চুরি করার চেষ্টা করেছিল, মিসেস জোন্স তাকে ধরেছিল শার্ট ফ্রন্টে, শার্টের একদম সামনে। শার্ট ফ্রন্ট, রাইট আনসার হলো শার্ট ফ্রন্ট। মিসেস জোন্স গ্রিপড রজার বাই হিজ শার্ট ফ্রন্ট, শার্টের একদম সামনের দিকের অংশটা ধরেছিল। তাহলে 4টি এমসিকিউ। প্রথমে থাকছে প্রোজ থেকে, কি কি, দ্য আনসার দ্যাট দ্য লার্নেড ম্যান গেভ দ্য জার ওয়্যার। পণ্ডিত ব্যক্তিরা জারকে আলাদা আলাদা উত্তর দিয়েছিলেন। 2 নম্বর আনসার, আব্দুল কালামস অ্যানসেস্ট্রাল হাউস ওয়াজ বিল্ড ইন, কোন সময়ে, ইন দ্য মিডল অফ দ্য 19th সেঞ্চুরি, 19 শতকের মাঝামাঝি সময়ে নির্মাণ করা হয়েছিল। 3 নম্বর কোশ্চেন, দ্য গার্ল ওয়াজ গেটিং অফ এট। মেয়েটা কোন স্টেশনে ট্রেন থেকে নামবে, এট সাহারানপুর স্টেশন।
মিসেস বেটস গ্রিপড দ্য বয় বাই হিজ শার্ট ফ্রন্টে ছেলেটিকে ধরেছিলেন মিসেস বেটস। এরপর আমাদের সামনে এসএ কিউ থাকবে 4 নাম্বারের, যেখানে টোটাল কোশ্চেন থাকবে 8টি। তোমাদেরকে 8টির মধ্যে বেছে নিতে হবে কোন 4টি কোশ্চেন করলে 4 নাম্বার আমরা পাবো। দেখো আমার সামনে 3টি কোশ্চেন আছে, আমি করছি। হোয়াট ওয়াজ মিসেস বেটস গোয়িং টু ডু উইথ দ্য ক্যান্ড মিল্ক সি হ্যাড গট? মিসেস জোনসের কাছে যে ক্যান্ড মিল্ক রয়েছে, টিনের পাত্রে যে দুধ রয়েছে, সেই দুধটা দিয়ে তিনি কি করতে যাচ্ছেন? তাহলে আনসারটা হলো মিসেস জোনস সেটা দিয়ে কোকো বানাতে যাচ্ছেন। আনসার আমরা লিখব মিসেস জোনস সাবজেক্ট was going to, মিসেস জোনস was going to make, বানাতে যাচ্ছেন। কি বানাতে যাচ্ছেন? কোকো। কোথা থেকে? উইথ দ্য ক্যান্ড মিল্ক she had got, Mrs. Jones was going to make cocoa with the canned milk she had got. তার কাছে যে ক্যান্ড মিল্ক রয়েছে, সেই ক্যান্ড মিল্ক থেকে তিনি কোকো বানাতে যাচ্ছেন। রাইট আনসার হচ্ছে শুধু কোকো। অনেক স্টুডেন্ট দেখা যায় পুরো সেন্টেন্সটা লিখতে পারে না, তারা যদি শুধু কোকো লিখে তবুও কিন্তু 1 নাম্বার পেয়ে যাবে। তবে যারা ভালো স্টুডেন্ট পুরো সেন্টেন্সে লিখবে তাদের কিন্তু নাম্বার কাটা হবে। এটা কিন্তু যারা ফেল হয়ে যায় অনেক সময় তাদের ক্ষেত্রে গ্রান্টেড। 2 নম্বর কোশ্চেন, হোয়াট ওয়ার আব্দুল কালামস ভিউজ অ্যাবাউট দ্য আরাবিক প্রেয়ার হি চ্যান্টেড? শৈশবে যে আরাবিক প্রেয়ার তিনি করতেন, সেই আরাবিক প্রেয়ার সম্পর্কে তার কি মত? আব্দুল কালাম বলেছেন যে আরাবিক প্রেয়ার যেটা করা হতো মসজিদে, তার মিনিং আমি কিন্তু জানতাম না, কিন্তু আমি একটা বিষয়ে নিশ্চিত ছিলাম যেটা ঈশ্বরের কাছে পৌঁছে যাচ্ছে। তাহলে আনসারটা লিখে নেব। আব্দুল কালাম ডিড নট নো, আব্দুল কালাম জানতেন না। আব্দুল কালাম ডিড নট নো, পাস্ট টেন্সে লিখছি। কি জানতেন না? অ্যাবাউট সম্পর্কে। কি সম্পর্কে? দ্য মিনিং, মানে সম্পর্কে। কার মিনিং? আরাবিক প্রেয়ার্স। আব্দুল কালাম ডিড নট নো অ্যাবাউট দ্য মিনিং অফ দ্য আরাবিক প্রেয়ার্স। আরাবিক প্রেয়ার chanted, that he chanted করে দাও, that he chanted। আব্দুল কালাম আরবিক প্রেয়ারের মানে সম্পর্কে জানতেন না, তাহলে তিনি কি জানতেন? বাট, কিন্তু, হি ওয়াজ শিওর, তিনি নিশ্চিত ছিলেন, বাট হি ওয়াজ শিওর দ্যাট the prayer reached God, তিনি জানতেন না আরবিক প্রেয়ারের মানে সম্পর্কে, কিন্তু তিনি এটা জানতেন যে এই প্রার্থনা কার কাছে পৌঁছে যাচ্ছে? ঈশ্বরের কাছে পৌঁছে যাচ্ছে। নেক্সট, হোয়াট ওয়াজ দ্য থার্ড কোশ্চেন দ্যাট দ্য জার থট অফ? 3 নম্বর কোশ্চেনটা কি ছিল, যার কথা জার ভেবেছিলেন? The third question that the jar thought of was, 3 নম্বর প্রশ্ন যার কথা জার ভেবেছিলেন কি ছিল? What was the most important work to do? কোনটা সবথেকে গুরুত্বপূর্ণ কাজ?
দেখো আমরা 3টি কোশ্চেন লিখেছি এখানে, তোমাদের সামনে টোটাল 8টি কোশ্চেন থাকবে। 8টির মধ্যে কিন্তু তোমাকে বেছে নিতে হবে কোন 4টি কোশ্চেন করলে তুমি কিন্তু খুব ইজিলি 4 নাম্বার পাবে। আমরা সেই 4টি কোশ্চেনকে বেছে নেব এবং যে বাকি 4টি কোশ্চেন থাকবে, আমি 5টা কোশ্চেন করবো তোমাদের সামনে, এবং বাকি যে 3টি কোশ্চেন থাকবে তার আনসারটা আমরা মুখে মুখেই ডিসকাস করে নেব। What did the narrator want to do when the girl was standing near him? The eyes habit থেকে কোশ্চেনটি রয়েছে। ন্যারেটর কি করতে চেয়েছিল যখন মেয়েটি তার সামনে দাঁড়িয়েছিল? উত্তরটা হলো দ্য ন্যারেটর ওয়ান্টেড টু রেজ হিজ হ্যান্ড, তার হাতটাকে ওঠাতে চেয়েছিলেন এবং মেয়েটির চুলটিকে স্পর্শ করতে। তা লিখছি, when the girl was standing, যখন মেয়েটি দাঁড়িয়েছিল, when the girl was standing near the narrator, ন্যারেটরের সামনে, তখন তিনি he wanted, তিনি চেয়েছিলেন, he wanted to raise, ওঠাতে, his hand, তিনি তার হাতটা ওঠাতে চেয়েছিলেন, and touch her hair, এবং তার চুলকে স্পর্শ করতে। When the girl was standing near the narrator, যখন মেয়েটি ন্যারেটরের সামনে দাঁড়িয়েছিল, he wanted to raise his hand, ন্যারেটর তার হাতটাকে ওঠাতে চেয়েছিলেন, and touch her hair, এবং তার চুলকে স্পর্শ করতে। নেক্সট, what did the jar proclaim throughout his kingdom? proclaim মানে হচ্ছে অ্যানাউন্স। আনসারটা পাস্ট টেন্সে লিখব। the jar proclaimed, যার ঘোষণা করেছিলেন, কোথায়? থ্রু আউট হিজ কিংডম, তার রাজ্য জুড়ে। দ্য জার প্রোক্লেম থ্রু আউট হিজ কিংডম দ্যাট, যে, হি উড গিভ, তিনি দেবেন, হি উড গিভ এ গ্রেট রিওয়ার্ড, একটা বড় পুরস্কার, টু এনিওয়ান, সে যে কেউ হোক না কেন, হু উড, যে দেবে তাকে, হু উড গিভ হিম দ্য রাইট আনসার্স, সঠিক উত্তর, দ্য রাইট আনসার্স অফ হিজ 3 questions. The jar proclaimed, যার ঘোষণা করেছিলেন, throughout his kingdom, তার রাজ্য জুড়ে, that he would give, যে তিনি দেবেন, a great reward, একটা বড় পুরস্কার, to anyone, সে যে কেউ হোক না কেন, who would give, যে দেবে, him, তাকে, the right answer, সঠিক উত্তর, of his 3 questions, তার 3টি কোশ্চেনের যে সঠিক উত্তর দেবে তাকে তিনি বড় পুরস্কার দেবেন। আচ্ছা, টোটাল আমরা 5টি কোশ্চেন কমপ্লিট করে নিলাম। এরপরে আমাদের সামনে যে অপশনস গুলো বাড়তি আছে, 1 নম্বর কোশ্চেন, হোয়াই কুড নট রজার ফ্লি উইথ দ্য পার্স? রজার পার্সটা নিয়ে দৌড়ে পালিয়ে যেতে কেন পারেনি? কারণ পার্সটা অনেকটাই ভারী ছিল। আনসারটা আমরা এইভাবে লিখব, রজার কুড নট ফ্লি উইথ দ্য পার্স বিকজ the purse was too heavy for him and its strap broke with the single tug which he had not expected. রজার পার্সটা নিয়ে পালিয়ে যেতে পারেনি কারণ পার্সটা অনেক বেশি ভারী ছিল এবং পার্সের যে ফিতেটা ছিল সেই ফিতেটা একটা টান দেওয়া মাত্রই ছেড়ে গেছে, রজার যেটা আশা করেনি। অ্যাজ এ রেজাল্ট হি লস্ট হিজ ব্যালেন্স অ্যান্ড ফেল অন দ্য রোড, যার ফলে সে তার ব্যালেন্স হারিয়ে ফেললো এবং রাস্তায় পড়ে গেল। একটু ঘুরিয়ে তাই আমরা এই কোশ্চেনটা লিখলাম না। আমি আগেও বলেছি তোমরা সেই 4টি কোশ্চেনকে সিলেক্ট করবে যে 4টি কোশ্চেন থেকে খুব ইজিলি 4 নাম্বার পাবে। পরীক্ষায় কিন্তু অনেক সহজ কোশ্চেন থাকবে। নেক্সট,
What was the only thing the narrator could make out about his co-passenger, about his first co-passenger? ফার্স্ট co-passenger কে ছিল? মেয়েটি ছিল। তো মেয়েটি সম্পর্কে কোন জিনিসটি ন্যারেটর বুঝতে পেরেছিল? ন্যারেটর যেহেতু ব্লাইন্ড ছিলেন সেহেতু তিনি বুঝতে পারেননি মেয়েটি কেমন দেখতে ছিল, তাহলে তিনি বুঝতে পেরেছিলেন যে মেয়েটি চপ্পল পরেছিল। দ্য ন্যারেটর কুড মেক আউট দ্যাট দ্য গার্ল ওর স্লিপার্স। ন্যারেটর শুধুমাত্র বুঝতে পেরেছিল যে মেয়েটি চপ্পল পরেছিল। কোশ্চেনটা তোমরা হয়তো অনেকে ভুল করতে পারো, তাই আমি বোর্ডে লিখে নিই। এটার আনসারটাও খুব ইজি। ন্যারেটর বুঝতে পেরেছিল যে মেয়েটি চপ্পল পরেছিল কারণ চপ্পলের শব্দটা তিনি কান দিয়ে শুনতে পেয়েছিলেন। ব্লাইন্ড ম্যান শুনতে তো পাবেন, কোনো অসুবিধা নেই। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ডিড পিপল থিঙ্ক অ্যাবাউট আব্দুল কালামস প্যারেন্টস? আব্দুল কালামের প্যারেন্টস সম্পর্কে লোকেরা কি ভাবত? এই আনসারটা আমরা লিখে নিয়েছি, লেখা যদিও যাই জানি। The people thought that Kalam's parents were ideal helpmate. কালামের বাবা মারা ছিলেন আইডিয়াল হেল্পমেট, আদর্শ জীবন সঙ্গী। তাহলে আমরা কমপ্লিট করলাম 8টি এমসিকিউ। 8টি এমসিকিউ এর মধ্যে আমি 5টি বোর্ডে লিখেছি, তোমরা 4টি সিলেক্ট করে নিও, আর 3টি সম্পর্কে আমি আলোচনা করে নিয়েছি। আমরা দেখে নেব পোয়েট্রি থেকে কি কি কোশ্চেন পড়ছে। পোয়েট্রি থেকেও প্রোজের মতো 4টি এমসিকিউ থাকছে। দেখো 1 নম্বর কোশ্চেন, ডিউরিং সামার দ্য গ্রাসহপার কন্টিনিউজ দ্য মিউজিক অফ আর্থ ওয়েন? গ্রীষ্মকালে গ্রাসহপার পৃথিবীর গানকে এগিয়ে নিয়ে যায় যখন? 1 নম্বর অপশন, দ্য সান শাইন্স হট ইন দ্য স্কাই, যখন সূর্য প্রচন্ড উষ্ণভাবে কিরণ দেয় আকাশে। 2 নম্বর, দ্য সামার ইজ লাক্সুরিয়াস, যখন গ্রীষ্মকাল বিলাসিতার সময়। 3 নম্বর, দ্য গ্রাসহপার রানস ফ্রম হেজ টু হেজ, গ্রাসহপার একটা ঝোপ থেকে আরেকটা ঝোপে উড়ে বেড়ায়। 4 নম্বর, দ্য বার্ডস সিজ সিঙ্গিং বিং টায়ার্ড, পাখিরা গান গাওয়া বন্ধ করে দেয় ক্লান্ত হয়ে। প্রথমে যে 3টি অপশন রয়েছে, যখন সূর্য প্রচন্ড উষ্ণভাবে কিরণ দেয়, বা গ্রীষ্মকাল যখন বিলাসিতার ঘাস ফড়িং এর কাছে, অথবা ঘাস ফড়িং যখন একটা ঝোপ থেকে আরেকটা ঝোপে উড়ে বেড়ায়। 3টি অপশন আপাতত ভাবে মনে হলেও 2টো অপশন তো সত্যি মনে হতেই পারে। লাস্টে যেটা অপশন সেটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট, দ্য বার্ডস সিজ সিঙ্গিং বিং টায়ার্ড। When the birds cease মনে হচ্ছে স্টপ। When the bird cease singing, পাখিরা গান গাওয়া বন্ধ করে, being tired, ক্লান্ত হয়ে। ওকে। 2 নম্বর, the leaves of a tree sprout from the, একটা গাছের পাতাগুলি বেরিয়ে আসছে কোথা থেকে? অন কিলিং এ ট্রি থেকে নেওয়া হয়েছে কোশ্চেনটি। দ্য লিভস অফ এ ট্রি স্প্রাউট ফ্রম দ্য ল্যাপ্রাস হাইড। রাইট আনসার হলো ল্যাপ্রাস হাইড। স্প্রাউট মানে হচ্ছে কাম, স্প্রাউট ফ্রম মানে হচ্ছে কাম আউট। আচ্ছা, ল্যাপ্রাস হাইড এর মানেটা একবার জেনে নিই। হাইড মনে হলো স্কিন, হাইড মনে হলো স্কিন বা ত্বক। ল্যাপ্রোসি পেশেন্টের স্কিনের সাথে তুলনা করা হয়েছে রাফ বার্ক অফ দ্য ট্রি। একটা ল্যাপ্রোসি পেশেন্টের স্কিন যেরকম খসখসে এবং বিবর্ণ থাকে, একই রকম গাছের ছালটাও বিবর্ণ এবং খসখসে।
সেই বিবর্ণ এবং খসখসে গাছের ছাল থেকে বেরিয়ে আসবে পাতা। নেক্সট কোয়েশ্চেন, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি, দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ এ, অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কি? এই কবিতাটা হচ্ছে একটা সনেট। দ্য পোয়েম অ্যাসলিপ ইন দ্য ভ্যালি ইজ এ সনেট। দেখো, দি পোয়েট্রি অফ আর্থ, এটাও একটা সনেট। শ্যাল আই কম্পেয়ার দি সামার্স ডে, এটাও একটা সনেট, সনেট নাম্বার 18। তোমাদের টেক্সটে যে 4টি কবিতা রয়েছে সেই 4টি কবিতার মধ্যে 3টি সনেট। একটি রয়েছে অন কিলিং এ ট্রি। এটার একটা কোশ্চেন আছে, অন কিলিং এ ট্রি কিভাবে লেখা হয়েছে? এটা হচ্ছে ফ্রি ভার্সে লেখা হয়েছে। দ্য পোয়েম অন কিলিং এ ট্রি ইজ রিটেন ইন ফ্রি ভার্স। তাহলে এটাও একটা জেনে নাও, অন কিলিং এ ট্রি written in free verse, মুক্তক ছন্দ। 4 নম্বর অপশন, কম্পেয়ার টু সামার্স ডে, সামার ডে গ্রীষ্মের একটা দিনের সাথে যখন তুলনা করা হয় তখন কবির বন্ধু কেমন লাগে? গ্রীষ্মের একটা দিন একদিকে আর একদিকে কবির বন্ধু, সেই সময় কি মনে হয়? অপশন নাম্বার 1, মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট, মোর সুইট অ্যান্ড সুদিং, more attractive and beautiful, more sensuous and passionate. Option number 1 right, more lovely and more temperate, more lovely and more temperate, more lovely and more temperate. গ্রীষ্মকাল কি হলো? গ্রীষ্মকাল হলো লাভলি, গ্রীষ্মকাল হলো টেম্পারেট। অপরদিকে কিন্তু কবির বন্ধু তার থেকেও বেশি সুন্দর এবং তার থেকেও বেশি নাতিশীতোষ্ণ। তাই কবি বলছেন আমার বন্ধু গ্রীষ্মের একটা দিনের থেকে অনেক বেশি এগিয়ে। মাই ফ্রেন্ড ইজ সুপিরিয়র টু এ ডে অফ সামার। দ্যাট ইজ ওয়াই দ্য পোয়েট বিগিনস দ্য পোয়েম উইথ a comparison between a day of summer and his friend, but later he says that his friend is far superior. There should be no comparison between these two things. One is friend and the other is summer's day. পোয়েট্রি থেকে যে সমস্ত এসএকিউ পরীক্ষাতে পড়বে সেই এসএকিউ গুলো আমরা একটু দেখে নেব। প্রথম কোশ্চেন, হোয়াট ডাজ ইটারনাল লাইন্স ইন্ডিকেট? ইটারনাল লাইন্স কি ইন্ডিকেট করে? আনসার হলো ইটারনাল লাইন্স indicate the lines of poetry, ইটারনাল লাইন্স কাকে সাজেস্ট করে? কবিতার লাইনগুলিকে। It is called so because poetry can make, এটা বলা হয়েছে কারণ পোয়েট্রি পারে করতে, poetry can make his friend eternal, কারণ কবিতাই পারে তার বন্ধুকে অমর করে রাখতে। তাই ইটারনাল লাইন্স বলতে কাকে বোঝানো হয়েছে? দ্য লাইন্স অফ পোয়েট্রি, কবিতা লাইনগুলিকে বোঝানো হয়েছে। নেক্সট, হু ইনক্রিজেস দ্য ওয়ার্মথ অফ দ্য উইন্ট্রি ফ্রস্ট? উইন্ট্রি যে ফ্রস্ট রয়েছে চারিদিকে, শীতকালে চারিদিকে ফ্রস্ট পড়ছে, সেই সময় উষ্ণতা কে বাড়াচ্ছে? আনসার হলো দ্য ক্রিকেট। দ্য ক্রিকেট ইনক্রিজেস, বাড়িয়ে দিচ্ছে কাকে? দ্য ওয়ার্মথ, উষ্ণতা। দ্য ওয়ার্মথ অফ দ্য উইন্ট্রি ফ্রস্ট, শীতকালে বাইরে তুষার পড়ছে, সেই তুষারে যখন
সমস্ত মানুষ একটা ঠান্ডার মধ্যে রয়েছে, সেই সময় ক্রিকেটের গান উষ্ণতাকে বাড়িয়ে যাচ্ছে। হোয়াট ডাজ দ্য স্ট্রিম লিভ অন দি গ্রাস ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় স্ট্রিম ঘাসের উপরে কি রেখে যাচ্ছে? আনসারটা লিখে নেব। দ্য স্ট্রিম লিভস, যেহেতু ডাজ রয়েছে, দ্য স্ট্রিম লিভস, স্ট্রিম ছোট্ট নদীটি বা ঝর্ণা রেখে যাচ্ছে। কি রেখে যাচ্ছে? দ্য স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার, লং স্ট্র্যান্ডস অফ সিলভার, লম্বা রূপলি ফিতা। তোমরা কিন্তু এরকম আন্ডারলাইন করবে না, আমি জাস্ট কোনটা অ্যাকিউরেট আনসার সেই জায়গাটায় আন্ডারলাইন করছি। দ্য স্ট্রিম লিভস লং স্ট্র্যান্ডস অফ সিলভার, কার উপরে? অন দি গ্রাস। কোথায়? ইন অ্যাসলিপ ইন দি ভ্যালি, ইন অ্যাসলিপ ইন দি ভ্যালি। নেক্সট, হোয়াট ইজ দ্য মোস্ট ইফেক্টিভ স্টেপ অফ কিলিং এ ট্রি? একটা গাছকে হত্যা করার কোনটা হলো সব থেকে ফলপ্রসূ উপায়, ইফেক্টিভ স্টেপ? আনসারটা লিখে নেব। দ্য মোস্ট ইফেক্টিভ স্টেপ, the most effective step to kill, অথবা আমরা করতে পারি অফ কিলিং, টু কিলের জায়গায় যদি টু কিল না লিখো তাহলে এটা লিখতে পারো অফ কিলিং এ ট্রি। একটা গাছকে হত্যা করতে সব থেকে ইফেক্টিভ স্টেপ হলো ইজ টু পুল আউট its roots, এর শেকড়টাকে টেনে তুলে ফেলতে হবে। is to pull out its roots। দেখে নাও যে চারটি এসএকিউ আমরা ডিসকাস করলাম। হোয়াট ডাজ ইটারনাল লাইন্স ইন্ডিকেট? ইটারনাল লাইন্স ইন্ডিকেট দ্য লাইন্স অফ পোয়েট্রি। নেক্সট, হু ইনক্রিজেস দ্য ওয়ার্মথ অফ দ্য উইন্ট্রি ফ্রস্ট? উইন্ট্রি ফ্রস্টের সময় কে উষ্ণতাকে বাড়ায়? আনসার হলো দ্য ক্রিকেট। নেক্সট, হোয়াট ডাজ দ্য স্ট্রিম লিভ অন দ্য গ্রাস ইন অ্যাসলিপ ইন দ্য ভ্যালি? অ্যাসলিপ ইন দ্য ভ্যালি কবিতায় স্ট্রিম ঘাসের উপরে কি রেখে যাচ্ছে? লং স্ট্র্যান্ডস অফ সিলভার। 4 নম্বর, হোয়াট ইজ দ্য মোস্ট ইফেক্টিভ স্টেপ অফ কিলিং এ ট্রি? একটা গাছকে কাটার জন্য সব থেকে ইফেক্টিভ স্টেপ, সব থেকে ফলপ্রসূ স্টেপ, পদ্ধতি কোনটা? The most effective step of killing a tree is to pull out its roots, এর শেকড়কে টেনে তুলে ফেলতে হবে। চারটি কোশ্চেন সম্পর্কে আমরা আলোচনা করলাম। এছাড়াও আরো যে চারটি কোশ্চেন রয়েছে সেগুলো আমরা একটু ডিসকাস করে নেব। তোমরা পরীক্ষায় বেস্ট 4 অপশনটা কিন্তু চয়েস করবে এবং তারই উত্তর দেবে। 5 নম্বর কোশ্চেন, হোয়াট অ্যাডজেক্টিভস ডাজ দ্য পোয়েট ইউজ to describe the beauty of the friend? কবি তার বন্ধুর সৌন্দর্য বর্ণনা করতে গিয়ে কোন অ্যাডজেক্টিভস ইউজ করেছেন? একটা অ্যাডজেক্টিভ হলো মোর লাভলি, আর একটা হলো মোর টেম্পারেট। প্রথমে লাইন আছে না, শ্যাল আই কম্পেয়ার দি টু এ সামার্স ডে, দাও আর্ট মোর লাভলি অ্যান্ড মোর টেম্পারেট। আমি কি তোমার তুলনা করব গ্রীষ্মের একটা দিনের সাথে? তুমি হলে অনেক বেশি সুন্দর, গ্রীষ্মের দিনের থেকেও বেশি সুন্দর এবং তার থেকেও বেশি নাতিশীতোষ্ণ। কোশ্চেন নাম্বার 6, হোয়াই ডু বার্ডস হাইড ইন দ্য কুলিং ট্রিজ? কেন পাখিরা ঠান্ডা গাছের ছায়ায় লুকিয়ে পড়ে? উত্তর হলো তারা গ্রীষ্মের যে প্রচন্ড উষ্ণতা সেটা সহ্য করতে পারে না, তাদের কাছে অজ্ঞান হবার মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে যায়। দ্য বার্ডস হাইড ইন দ্য কুলিং ট্রিজ বিকজ অফ দ্য স্কর্চিং রেজ অফ দ্য সান।
they feel very exhausted. That is why they hide in cooling trees. Therefore, question number 7. What does the phrase consuming the earth mean? Consuming the earth এই ফ্রেজটার মানে কি? দেখো, কনজিউম করা মানে হচ্ছে একসাথে অনেক কিছু খেয়ে ফেলা। এখানে কবি দেখাচ্ছেন গাছেরা যেন মানবতার শত্রু, তারা সমস্ত জিনিসকে খেয়ে ফেলেছে, অ্যাবজর্ব করেছে ইয়ার্স অফ সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার। মাটি ভূত্বককে খেয়েছে, ফিডিং আপন ইটস ক্রাস্ট। অ্যাবজর্বিং দ্য আর্থ মিনস, consuming the earth means taking the nutrients out of the earth as much as possible. সমস্ত কিছুকে নিয়ে নিয়েছে পৃথিবী থেকে। এই ধরনের কোয়েশ্চেন্স কিন্তু তোমরা অ্যাটেম্প্ট করবে না। নেক্সট, হাউ ডাজ দ্য স্লিপিং সোলজার লুক অ্যাজ হি স্লিপস অ্যামিডস্ট দ্য ভ্যালি? স্লিপিং সোলজার কেমন তাকে দেখতে লাগছে? তাকে দেখতে লাগছে পেল। দ্য স্লিপিং সোলজার, দ্য ফেস অফ দ্য সোলজার ইজ পেল and we can see a gentle smile on his face, that is without guile, without trickery. তাহলে আমরা বাকি 4টি কোশ্চেন্স আলোচনা করে নিলাম। 5 নাম্বার পার্টে আমাদের সামনে দি প্রপোজাল থেকে 4টি এমসিকিউ থাকছে। দেখে নিচ্ছি কি কি রয়েছে। ফার্স্ট কোশ্চেন, দি প্রপোজাল ওয়াজ অরিজিনালি রিটেন ইন? কোন ল্যাঙ্গুয়েজে দি প্রপোজাল লেখা হয়েছিল? অপশনস আছে ইংলিশ, জার্মান, রাশিয়ান, পলিশ। রাইট আনসার হচ্ছে রাশিয়ান। দি প্রপোজাল ওয়াজ অরিজিনালি রিটেন ইন রাশিয়ান। নেক্সট, the play uses dash to laugh at society. Options রয়েছে romanticism, 2 নম্বর farce, 3 নম্বর কমেডি, 4 নম্বর ট্র্যাজেডি। দেখো, এই কবিতায় কোনো রোমান্টিসিজম নেই। ফার্স মানে কি? ফার্স হচ্ছে লাইট হার্টেড কমেডি, যে কমেডিটা বানানো হয় শুধু হাসানোর জন্য। কমেডির একটা টাইপ হচ্ছে ফার্স। রাইট আনসার হলো ফার্স। The play uses farce to laugh at society. এরপর 3 নম্বর, চুবুকভ ইজ ইন হিজ। চুবুকভের মোটামুটি বয়স কত রয়েছে? চুবুকভ কোথায় রয়েছেন? 70s, 60s, 50s, 80s। দেখো, এক জায়গায় আমরা সবাই জানি যে লোমোভের এজ হচ্ছে 35। চুবুকভ বলবেন যে ইয়াং ম্যান, আমি তোমার বয়সের দ্বিগুণ। তা চুবুকভ ইজ ইন হিজ 70s, তিনি 70s এ রয়েছেন, মানে 70 থেকে তার বয়স 79 মধ্যে হবে। নেক্সট, লোমোভ হ্যাড অ্যাকচুয়ালি কাম টু চুবুকভ টু আস্ক ফর। লোমোভ চুবুকভের কাছে এসেছিল কি জন্য? অপশনস 1, মানি, টাকার জন্য, 2, থ্রেসিং মেশিন, 3, দ্য হ্যান্ড অফ হিজ ডটার ইন ম্যারেজ, 4, অক্সেন মেডোজ। রাইট আনসার, দ্য হ্যান্ড অফ হিজ ডটার ইন ম্যারেজ। দ্য হ্যান্ড অফ হিজ ডটার ইন ম্যারেজ। ডটারের নাম হচ্ছে নাতালিয়া। তাহলে আমি তোমাদের পার্ট ডি তে যে 20 নম্বরের কোশ্চেন্স রয়েছে সেটা কমপ্লিট করলাম। একটু ভালো করে দেখো, তোমরা পারবে।